তার ধর্ষণ করে সেটা আমাদের রয়েছে। সে জায়গা থেকে আমরা খুবই মর্মাহত হয়েছিলাম, কিন্তু পরবর্তীতে যখন জানলাম এটা একটা নাটক, তখন আমাদের মাথা ঘুরে গেল যে এরা তো সে 1971 সালে ওই গোলাম আজমের মতোই আবার বাংলাদেশকে ব্যর্থ দেখানোর জন্য ষড়যন্ত্র করছে। ভাইরা এবার আসেন, কেন এই 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 সন্ত্রাসী হান্নান মাসুদ এই ঘটনাটা ঘটালো, কেন জামাত শিবির এই ঘটনা ঘটালো? বস্তুত একটা স্মরণ করে দেই, এই হাতিয়ার কিন্তু হান্নান মাসুদের পরিবার থেকে 2 জন নির্বাচন করছে। হান্নান মাসুদ নিজে এবং হান্নান মাসুদের বাবাও নির্বাচন করছে। এবার আপনারা জানেন একই আসন থেকে বাপ তারা 2 জন নির্বাচন করার উদ্দেশ্য কি? কি উদ্দেশ্য বলেন? নকল এজেন্ট দেবে, তাই না? নকল এজেন্ট দেবে, অর্থাৎ হান্নান মাসুদ নির্বাচন করবে, তার সাপলাগড়িতে এজেন্ট থাকবে, ঠিক একইভাবে তাদের আরেকটা ধান্দাবাজি যে আরেকটা এজেন্ট বাড়াবে প্রত্যেকটা কেন্দ্রে, অর্থাৎ তার এজেন্ট একজন কিন্তু বাবাকে এমপি পদে দাঁড়ায় দিয়ে সে ডবল এজেন্ট বানাই ফেলছে। এইভাবে নির্বাচনের ষড়যন্ত্র করেছে হান্নান মাসুদ। এবং হান্নান মাসুদ এখানে নির্বাচিত হওয়ার পরে এখানে বন্ধুরা ছবি দেখাবো, পুরো এলাকায় এমন সন্ত্রাসী কার্যক্রম চালাইছে যার নজিরবিহীন। এখানে একটু দেখা যাচ্ছে করে ঘর বাড়ি একটা নাই ঘর লাগবে না, ঘর বাড়ি ভেঙে চুরমার করে দিয়েছে, দেখেন 300 ঝাঁঝরা করে দিয়েছে। এটা আবার পটুয়াখালী এই যে আরেকজন জামাতের নেতা, এরা 2-1 বিভিন্ন জায়গায় নির্বাচিত হয়েছে, যেখানে জবাব দিচ্ছে সেখানে তারা 71-এর পরাজিত শক্তি হিসেবে বাংলাদেশের মানুষের উপরে প্রতিশোধ নিয়েছে। এই যে দেখেন রংপুরে বিএনপি নেতার বাসায় জামাতের তাণ্ডব, এই দেখেন হামেশিতে ভোট দেওয়া সাধারণ মানুষের বাড়িঘর তছনছ করে দিয়েছে। এই যে হাতিয়ায় দেখেন বাড়িঘর সব লুটপাট করে কি অবস্থা করেছে, আগুনে জ্বালায় সরকার করে দিয়েছে। এই যে দেখেন আগুনে জ্বালায় সিএনজি অটোরিকশা পুড়াই দিচ্ছে। এই যে কুষ্টিয়া বিএনপি নেতার বাড়িতে আগুনে পুড়াই দিচ্ছে। এই যে কুমিল্লা দেবিদারে আরেক মাস্তান হান্নান মাসুদ, এই যে হান্নান মাসুদ এখানে মুন্সি সাহেবকে নির্বাচন থেকে বের করে দিয়ে আইনের মাধ্যমে ডক্টর ইউনূস তার হাতানোর জন্য তাকে ম্যাটিকুলার ডিজাইনের মাধ্যমে আদালতের আদেশের মাধ্যমে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীকে সরিয়ে সেখানে বিজয়ী হয়েছে। বিজয়ী হওয়ার পরে যে তাণ্ডবগুলো দেখিয়েছে হান্নান মাসুদের এলাকায় অথবা আক্তারের এলাকায় অথবা এখানে হাসপাতাল এলাকায়, এই যে এই মাস্তানিগুলো করেছে, এই মাস্তানিগুলো যদি বিএনপি কোনো এলাকায় হইতো তাহলে দেখেন সিসি উঠে যেত। আমাদের কথা ভাই, বিএনপি আমাদের কেউ না, কিন্তু যেভাবে নতুন সরকার পরে দেখেন ব্যবসায়ীরা বিনিয়োগ করা শুরু করে দিয়েছে। একদিনে শেয়ার বাজারে 1,000 কোটি টাকা বিনিয়োগ হয়েছে এবং সেটা রেটিংটা আপ হচ্ছে। যখন কিনা এদেশের মানুষ সংস্কৃতির সঙ্গে তাদের স্বপ্ন দেখলো, আমার কথা নয়, যারা নির্বাচিত হলেও আমরা সহযোগিতা করতাম। আমরা অনেক ক্লান্ত হয়ে গেছি, বাংলাদেশ রাষ্ট্র ক্লান্ত হয়ে গেছে একটা লড়াই সংগ্রামের পরে। সেই লড়াইয়ের পরে এই মাস্তানরা এলাকায় এলাকায় চাঁদাবাজি করেছে, ধান্দাবাজি করেছে। এই যে গুলশানে গিয়ে আসিফ মাহমুদ ধরা খেয়েছে, খায়নি? রিয়া দফু চাঁদাবাজ রিয়া দফু এখন জেলখানে আছে, ধরা খায়নি? ধরা খেয়েছে। যেই গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের মানুষ শান্তি পেয়েছিল, সেই গণ অভ্যুত্থানের পরে এখানে গাড়ি কোম্পানি জ্বালিয়ে দেওয়া হলো, ভ্যাকসিন জ্বালিয়ে দেওয়া হলো, নাসা গ্রুপের মালিককে এখনো গ্রেপ্তার করে রাখা হয়েছে। নাসা গ্রুপের মালিককে যদি আটক রাখবেন, নাসা গ্রুপকে আপনার বাপে জ্বালাবে? বাপে জ্বালাবে? গাজী গ্রুপের মালিককে জ্বালায় যে আটকে রাখছে, গাজী গ্রুপ হাজার হাজার মানুষের কাজে সাথে বাপে জ্বালাবে? বিভিন্ন ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি, আমি জাতীয়তাবাদী শক্তিকে বলবো আপনার দায়িত্ব নিয়েছে, আপনাদের জন্য আমরা দোয়া করি। যত ব্যবসায়ী আছে বড় বড় হাজার হাজার লোকের কর্মসংস্থান করছে, ছোটখাটো ভুল ভ্রান্তি বাদ দিয়ে ওই সকল ব্যবসায়ীকে আপনারা মুক্তির ব্যবস্থা করবেন। এটা কেন দরকার? এই যে দেখেন কাজকর্ম না পেয়ে চাকরি হারিয়ে হাজার হাজার অটো ঢাকার ভিতরে অটো চালক হয়ে গেছে না? ফুটপাতে শৃঙ্খলতা আছে না? তাহলে রিক্সা চালক বেড়ে গেছে, এর শৃঙ্খলতা আছে না? কি উপায় করবেন? আপনাদের অনেক ভালো ভালো পরিকল্পনা আছে, ওই পরিকল্পনার মধ্যে এই যে অতিরিক্ত রিক্সা চালক ঢাকায় ঢুকেছে তাদেরকেও গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ঢুকে ঢাকার ভিতরে চাপ কমানোর পরিকল্পনাগুলো করতে হবে। ফুটপাতগুলোতে মানুষ কর্ম হারিয়ে একটা ঝুড়ি নিয়ে বসে গেছে, ওই মানুষকে কিভাবে তাকে আবার আগের যে কারখানায় কাজ করতে সেখানে
ছিনিয়ে নেওয়া যায় সেই পরিকল্পনা করতে হবে। আজকে বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র, এখানে জাতীয় নাগরিক জোটের বন্ধুরা রয়েছে, আমরা একসঙ্গে এই যে নির্বাচনের আগেও একসঙ্গে প্রোগ্রাম করছি, ষড়যন্ত্র হয়েছে। আমাদের স্পষ্ট কথা, যেখানে যেখানে জামাত শিবির গুজব ছড়াবে, এনসিপি গুজব ছড়াবে, অথবা যদি বিএনপির বন্ধুরাও গুজব ছড়ায়, জাতীয় নাগরিক জোটের পক্ষ থেকে সেই সকল গুজবের বিরুদ্ধে লড়াই হবে। আজকে আপনাদেরকে বলবো, এই যে আপনারা সাক্ষী আছেন, বলবেন হাতিয়ার ঘটনা সত্য নাকি মিথ্যা? সত্য নাকি মিথ্যা? তাহলে এই যে একটা সর্বনাশ করছে, ধর্ষণের ঘটনা থাকিয়েছে, এর ফলে বাংলাদেশের পাল্টাটা উদ্ভূত হতে পারতো। এই ষড়যন্ত্রগুলো কিন্তু সেই ষড়যন্ত্র করছে, তাহলে বাংলাদেশ কি সেই লোক নিতে পারতো? তাহলে আমরা কথা বলার স্বাধীনতা অবশ্যই চাই, কথা বলার স্বাধীনতার ক্ষেত্রে যদি নতুবা কিন্তু নাই, কিন্তু উদ্দেশ্য পরিণত হবে, রাষ্ট্রকে ব্যর্থ করতে চাইবে, মিথ্যা ছড়াবে, ঘটনার গল্প বানাবে, এই ধরনের ঘটনার বিচার চাইতেই হবে। এই জায়গা থেকে হান্নান মাসুদ এবং জামাত শিবিরের কোনো ক্ষমা নাই। ক্ষমা আছে? ক্ষমা আছে? ক্ষমা নাই। তাদেরকে এই ভুল স্বীকার করা আমার আশ্চর্য লাগছে। এখানে গুজব কুলের শিরোমণি মিথ্যাবাদী শফিকুর রহমান, সেও একটা ফেসবুকে পোস্ট দিয়েছে হাতিয়া ধর্ষণের ঘটনায়, এবং সে আবার এক লাইন আগায়ে ইংলিশে পোস্ট দিয়েছে। ইংলিশে কেন বলতেছে বলেন শফিকুর রহমান? বিদেশিদেরকে বোঝাবে, বিদেশিদের বোঝাতে যায় বাংলাদেশের ব্যর্থ রাষ্ট্র। ওর বাপের গোলাম আজম যেরকম এই বাংলাদেশকে ব্যর্থ করতে চাইছিল, এখন প্রক্সি দিচ্ছে গোলাম আজমের প্রক্সি, রাজাকারের প্রক্সি দিচ্ছে আর এক রাজাকার, সে দিচ্ছে বাংলাদেশকে ব্যর্থ প্রমাণ করার জন্য, হাতিয়ার ধর্ষণের ঘটনার জন্য। আমরা স্পষ্ট করে নাগরিক জোট থেকে বলছি, ভাই আমরা জাতীয়তাবাদী দলের একটা বন্ধু হিসেবে ছিলাম, কিন্তু তাদের বিপদে আছি, কিন্তু আবারও বলছি কোন জায়গায় অন্যায় হলেও আমরা আবার থাকবো না। আমি লক্ষ্মীপুরের যে এমপি, কয়েকজন বিএনপি নেতা কর্মী নামে মামলা দিয়েছেন, নিজে বিএনপি করে বিএনপি মামলা দিয়েছেন, তাকে আমরা ধন্যবাদ জানাই।